নমস্কার, আমি ডক্টর অলোক পাত্র, সাইকিয়াট্রিস্ট। মনের সুখ মনের অসুখ নিয়ে আলোচনায় গত দুদিন ধরে আলোচনা করছিলাম যে মোবাইল, ইন্টারনেট, স্মার্টফোন কিভাবে আমাদের জীবনে কত রকমের সমস্যা এনেছে, সমাজ জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এবং অ্যাজ এ হোল দেশের কালচারের ক্ষেত্রে একটা কত বড় পরিবর্তন এবং সমস্যার সৃষ্টি করেছে। উপকারও অনেক কিছু করেছে, সুবিধাও অনেক কিছু করেছে, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়গুলো নিয়ে আগে কয়েকদিন আলোচনা করিনি সেই বিষয়গুলো নিয়ে বলবো। প্রথমত বলি যে মোবাইল ব্যবহার নিয়ে বাচ্চাদেরই বলছি, স্টুডেন্টদের নিয়েই বলছি, অ্যাডিকশন নিয়ে, যেন বড়রা কি এর মধ্যে পড়ে না। বড়রা এমনকি বুড়োরাও মোবাইল ব্যবহার করতে গিয়ে অনেকটাই আবার সমস্যায় জড়িয়ে পড়ছে। আমরা চিকিৎসকরা যারা নাকি বলি বারবার যে একটু এড়িয়ে চলতে হবে, রেস্ট করতে হবে মোবাইল ব্যবহার, তারা কিন্তু নিজেরাও ততটা স্মার্টফোনকে বা ইন্টারনেটকে এড়িয়ে থাকতে পারছে না। ইভেন কি যে সমস্ত কনফারেন্স আমরা করি ডাক্তাররা এই ইন্টারনেট অ্যাডিকশন নিয়ে, সেই অ্যাডিকশানের সেমিনার চলাকালীনও বহুজন বসে বসে মোবাইল দেখতে থাকে। অনেকের মধ্যে অনেকে ভাবে যে আমি তো কিছু দেখছি না। যে কোনো অ্যাডিকশানের ক্ষেত্রে কী হয়, একটা ডিনায়াল সবসময় কাজ করে। আমরা নিজেরা বলতে থাকি না আমি অ্যাডিক্টেড নেই বা আমি ব্যবহারটা কন্ট্রোলের মধ্যে রেখেছি। এটা আমরা সবাই বলতে চাই, এটা মানুষের স্বাভাবিক একটা ন্যাচারাল বিষয়। অ্যাডিকশানের খপ্পরে যে কীভাবে পড়ে যাচ্ছি বা কোনো কিছু ব্যবহার আমার আয়ত্তের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, এটা নিজের থেকে বুঝতে অনেকটা সময় লাগে। বলছে আমি তো কোনো পোস্ট করছি না, আমি জাস্ট দেখছি যে কেউ কিছু পোস্ট করেছে কিনা বা কেউ কিছু কমেন্ট করেছে কিনা। আমি কোনো পোস্ট করছিও না, কমেন্টও করছি না বা কিছু করছি না। এছাড়া এমন একটা সময় হয়েছে যখন আমরা কাজ করতে করতেও আমাদের বহু ফ্রেন্ড সার্কেল আছে বা আমাদের কলিগরা আছে, আমরা হঠাৎ করে দেখতে চাই যে তারা কি নিয়ে কথা বলছে, তারা কি পোস্ট করছে বা তারা কি নিয়ে আলোচনা করছে। অর্থাৎ আমার দৃষ্টির বাইরে পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখতে এবং জানতে আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে না দেখে পারি না। আর মোবাইল ব্যবহার করার ফলে অনেক রকম সামাজিক সমস্যা, যেগুলো আগে বলেছিলাম সেগুলো বলবো। তার আগে বলি, এই যে গেল রবটা এবং এর আগেও আমরা দেখেছি যখন প্রথম রেডিও আসে, বললো এই রেডিওই নাকি সব বাচ্চাদের পড়াশুনো নষ্ট করে দেবে এবং গান, নাটক, যাত্রাপালা ইত্যাদিগুলো নাকি অনেক বেশি সামাজিকতাও নষ্ট করে দিচ্ছিল, অনেক বেশি করে ছেলে মেয়েদের নানান বিষয়ে, বিশেষ করে প্রেমের ব্যাপারে, তখনের সময় সরাসরি সেক্স আসেনি, প্রেমের বিষয় নিয়েও নাকি ছেলেদেরকে বড় বেশি করে ইন্ধন যোগাচ্ছে এবং যেটা নাকি আমাদের যে সমাজ ব্যবস্থা, অর্থাৎ কনজারভেটিভ সোসাইটি, আমরা ওয়েস্টার্ন কান্ট্রি যেটা পারমিসিভ কান্ট্রি, আমরা একটু কনজারভেটিভ রক্ষণশীল সমাজ ব্যবস্থাটাকে নাকি নষ্ট করে ফেলছে রেডিও। পরে যখন টিভি আসে ঠিক একই প্রশ্নই হয়েছিল এবং দেখাও গিয়েছিল যে মানুষ এই সময় বাড়ির বাইরে খুব একটা বেরোচ্ছে না, আড্ডা সন্ধে হলেই বাজারে জমায়েত নেই, ক্লাবে নেই, সব রেডিওর সামনে বসলো এবং সিরিয়াল দেখতে শুরু করলো। অন্যের বাড়িতে সন্ধ্যের সময় গেলেও লোকে বিরক্ত হতো এবং আত্মীয়দের বাড়ি যাওয়াও কমে গিয়েছিল। একটা এপিসোড জননী বা জন্মভূমি কিংবা রামায়ণ, মহাভারত, সার্কাস এবং বুনিয়াদ, হাম্পাস, এইসব সিরিয়ালগুলোর একটা এপিসোড মিস করা খুব ডিফিকাল্ট হয়ে পড়েছিল। ধীরে ধীরে সেটার খপ্পর থেকে আমরা বেরিয়ে পড়তে পেরেছিলাম। এখন এবার এসেছে মোবাইল, এবং মোবাইল তো ছিলই প্রথমে সমস্যা, তার সঙ্গে এলো স্মার্টফোন এবং ইন্টারনেট, যেটা নাকি হাট করে খুলে দিল সমস্ত দরজা। আর এই সঙ্গেই যখনই
বলেছিলাম যে কোনো সমাজ যখন চেঞ্জ হয়, একটা ট্রানজিশনাল পিরিয়ড হয়, তখনই কিন্তু সবই সমাজে সব রকম প্রবলেম বেশি হয়। আর গত 30 বছরে আমাদের সমাজে অনেকগুলো পরিবর্তন হয়েছে, যেটার আমি বলেও ছিলাম যে গ্লোবালাইজেশন, ভুবনীকরণ, উদার অর্থনীতি। 91 সালে 91-এ যখন মনমোহন সিং অর্থমন্ত্রী হলো, বেশ কিছু স্টেপ নেওয়া হয়েছিল, যেগুলো না হলেও হয়তো আমরা আজকের ভারতকে পেতাম না। তারপর থেকে যে সরকারই আসুক উদার নীতিতে হেঁটেছে, এবং যার ফল হিসাবে আমাদের ভারতবর্ষকে বাজার হিসাবে ব্যবহার করার জন্য কিছু ডেভেলপমেন্ট হয়েছে, এবং অনেক কিছু কমোডিটি বাজারে আসছে, প্রচুরভাবে ছেড়ে দেওয়া হয়েছে, যেগুলোকে ইউটিলাইজ করার জন্য, ব্যবহার করার জন্য আমাদেরকে নানানভাবে প্রভোগ করা হয়। অর্থাৎ ভোগবাদ যেটাকে বলি, বস্তুবাদ, এই জিনিসগুলোকে তুমি গ্রহণ করো, সেইভাবে তোমার ব্রেনটাকে তৈরি করলে তবে তো হবে। সেই চেঞ্জ করার কাজে প্রচুর পাকা মাথার লোক মার্কেটিংয়ে কিভাবে জনগণকে বাজারের মধ্যে আনা যায়, বেশি করে কেনাকাটা করা যায়, তারই নানান রকমের ছল ছুতো এবং ব্যবস্থা হচ্ছে, যেগুলো কন্ট্রোল করা আমাদের খুব সচেতন না হলে পারে, সেগুলো কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। যেমন একটা সময় হয়েছিল, হঠাৎ করে আমরা প্রচুর গ্রিটিংস কার্ড আসা শুরু হল। আমরা সবাইকে নিউ ইয়ার্সে গ্রিটিংস কার্ড দিচ্ছি, পুজোতে দিচ্ছি, তারপরে সিজন চেঞ্জেও দিচ্ছি, এমনকি বার্থডেতে ভালো হয়ে যাও, গেট ওয়েল সুন, ইত্যাদি ইত্যাদি কার্ডে কার্ডে ছয়লাম। বাজারে তখন উপহার, গ্রিটিংস কার্ড দোকানে থই থই, এবং কার্ড না ব্যবহার করলে আমাদের একটা যেন স্ট্যাটাস চলছে না। মুখে সরাসরি কথা না বলে, ফোন না করে কার্ড দিলে যেন সেটা অনেকটা বেশি বার্তাবহ হচ্ছে। সেই জমানাটা চলে গেছে, কিন্তু এখনও সেই উইশ করার টেন্ডেন্সিটা কার্ডের জায়গায় অন্যভাবে এসছে। গুড মেসেজের মাধ্যমে, মেসেঞ্জারে আসছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপে গেট ওয়েল সুন, হ্যাপি বার্থডে, অনেক লোক, চেনা অচেনা প্রচুর লোক বলছে। তো এতটা করে আমরা কেন হঠাৎ করে সবাই এই এসেছে, যেমন একটা সামাজিক পরিবর্তন, আরেকটা হচ্ছে ওয়েস্টার্নাইজেশন। ওয়েস্টার্ন কালচারের জিনিসগুলোর প্রতি একটু বেশ চটকদার একটা মোহ আছে। রাতারাতি পোশাক আশাক বদলে ফেললাম, ফাটা জিন্স পরলাম, ছেঁড়া তালি দেওয়া জিন্স পরতে শুরু করলাম, বারমুডা পরা শুরু করলাম, ইংরেজি বলতে শুরু করলাম, এবং আদব কায়দা ওয়েস্টার্ন লাইফটাকে ফলো করতে শুরু করলাম। অ্যাকচুয়ালি আধুনিক মনস্ক হওয়াটা যতটা মননশীলতার প্রয়োজন, যতটা চিন্তায়, অর্থাৎ যদি বলি বিদ্যাসাগরের মতো আধুনিক, রামমোহন রায়ের মতো আধুনিক, গান্ধীজির মতো আধুনিক হও, তার জন্য রবীন্দ্রনাথের মতো আধুনিক হতে গেলে অনেক অনেক বেশি পড়াশুনো করতে হয়, মননশীল হতে হয়, চিন্তনশীল হতে হয়, অনেক অনুশীলন করতে হয়। সেগুলো খুব কঠিন ব্যাপার। তার থেকে পোশাক আশাক, খাওয়ার এবং ভাষায়, কথাবার্তায় ইংরেজি বলা, রপ্ত করা খুব সহজ, এবং আমরা সেটা করে হঠাৎ করে আধুনিক হতে চাইলাম। এইখানেই বোধহয় আসল আর নকলের ফারাক হয়ে গেল। অর্থাৎ পাশ্চাত্যের যেগুলো সবচেয়ে ক্ষতিকারক, বস্তা পচা জিনিস, সেইগুলোকে আমরা আঁকড়ে ধরলাম, আমাদের সনাতন জিনিসগুলো ফেলে দিলাম। আমাদের সমাজের কনজারভেটিভ সমাজ হঠাৎ করে বদলে ওভার পারমিসিভ হয়ে গেল, বড় বেশি খোলামেলা, এবং তার ফলে আমরা অনেকটা নাজেহাল, লাজে গোবরে হয়ে গেলাম। সৌমিত্রর একটা সিনেমাতে ডায়ালগ ছিল, কি সিনেমা আমার মনে নেই, যে নতুন কাক গু খেতে গেলে ঠোঁটে মুখে লাগে। তো আমরা হঠাৎ করে এই কনজারভেটিভ কালচার থেকে হঠাৎ করে পারমিসিভ কালচারে যাওয়ার সময়, এবং নতুন মডার্ন যে সমস্ত গ্যাজেট আছে সেগুলো ব্যবহার করতে গিয়ে
কোথাও একটা বোধহয় মাত্রা অতিক্রম করে ফেললাম বা মাত্রা ছাড়িয়ে ফেললাম, যার ফলে আমাদের বহু সমস্যার সম্মুখীন হতে হলো। আমি আগে কয়েকটা সমস্যা বলে নিই, তারপর কিছু সমাধান বলবো। যে বিষয়গুলো নিয়ে বলছি, একটা কতগুলো পেশেন্ট, আমার তো মানসিক রোগ নিয়েই চিকিৎসাই করি সারাদিন। আজকেও যে সমস্ত রুগীরা দেখেছি, কতগুলো যে সমস্ত প্রবলেম নিয়ে সারাদিন মাথা ঘামাতে হয়। 28 বছরের একটি ছেলে ইঞ্জিনিয়ার, সে ফেসবুকে একটি মহিলার সঙ্গে প্রেমে সম্পর্ক হয় এবং তারপর তারা ডেটিং করে, কয়েকবার ফিজিক্যাল রিলেশনও হয় বেশ কিছুদিন, এবং তারা বিয়ে করতে যাবে। এমন সময় হঠাৎ করে সে জানতে পারে, ছেলেটি হিন্দু, যে মহিলার সঙ্গে তার প্রেম সে স্বীকারোক্তি করে বলল সে অ্যাকচুয়ালি বিবাহিত, তার 2টো কন্যা আছে এবং সে মুসলিম, এবং তার পক্ষে বিয়ে করতে হলে এই সমস্তগুলো মানতে হবে। সে আগের স্বামীকে তাহলে ডিভোর্স দিয়ে বিয়ে করবে। ছেলেটি পুরোপুরি ডিপ্রেশনে, সুইসাইডাল অ্যাটেম্পও করেছিল, এসেছিল সেই অবস্থায়। অর্থাৎ যে ফেসবুক অ্যাকাউন্টটা দেখে তার ভালোবাসা, সেটা কিন্তু ফেক ছিল, সেটা সে বুঝতে পারেনি। 35 বছর বয়সের একটি মহিলা, তার ছেলে 18 বছরের এইচএস স্টুডেন্ট, সে হঠাৎ করে ফেসবুকে একটি ছেলের সঙ্গে তার কথা হয়, এবং দীর্ঘদিন কথা বলতে বলতে ছেলেটি বোম্বের, এবং ছেলেটির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। কথা বলতে বলতে সে যেন একটা নতুন জীবন খুঁজে পায়। সে ডায়েটিং করতে থাকে, ইয়ং হতে থাকে, স্লিম হয়, ফেসিয়াল করে, রূপচর্চা করে, অর্থাৎ তার বোরিং লাইফে যেন নতুন একটা লাইফ এসছে। এবং ফলে ছেলেটি একদিন আসেও এখানে, বাড়িতে থাকে, রিলেশন হয় তাদের ফিজিক্যাল, এবং মেয়েটি তখন আবার এই ছেলে পরিবার ছেড়ে তাকে বিয়ে করবে বলে ব্যস্ত হয়ে পড়ে। এমতো অবস্থায় চিকিৎসা করে, যাই হোক, সমাধান করা হয়। 14 বছরের একটি মেয়ে প্রেম করলো একটা আননোন নাম্বারের প্রেমে। হঠাৎ করে তার এসেছে তার মা নিয়ে, সে বিশাল হতাশায় ভুগছে, কারণ তার লাভারের প্রেমিককে সে একদিন তার বান্ধবীর নাম্বারটা দিয়েছিল, এবং কিছুদিন পরে দেখলো সেই তার প্রেমিকটি তাকে ছেড়ে তার বান্ধবীর সঙ্গে আবার প্রেম করছে। অবশ্য ওই ছেলেটিকে তারা দুজনের কিন্তু সে বা তার বান্ধবী বা তার বাড়ির লোক কেউ জানে না, এবং সে ডিপ্রেশনে ভুগছে। একটি মেয়ে একটি আর্মি ম্যানের সঙ্গে একটি ফোনে কথা হয়, প্রেম হয়, বিয়েও ঠিক হয়, এবং বিয়ের সময় দিতে থাকে, সময় পিছোতে থাকে। মেয়েটির বিয়ের বয়স প্রায় পেরিয়ে যায়। হঠাৎ করে সে জানায় যে তার বাড়ির লোকের আপত্তি, ছেলেটির সে বিয়ে করতে পারবে না। তখন সে ডিপ্রেশনে ভোগে, এবং তাকে অনেক করে বলে বুঝিয়ে সুস্থ যখন করলাম, নতুন করে আবার যখন বিয়ের সম্বন্ধ হলো, তখনও সে বিয়েতে রাজি নয়। কারণ সে নতুন করে আবার ওই বন্ধুটির, ওই ছেলেটি যে আর্মি ম্যান, তার আরেক বন্ধু আর্মি, সেও আর্মি, তার সঙ্গে আবার নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে। প্রায় দিনই, আমার যে শহরে থাকি 50টা নার্সিংহোম আছে, প্রায় দিনই সুইসাইড অ্যাটেম্প করে যারা, তাদেরকে দেখতে যেতে হয়, এবং তার মধ্যে অধিকাংশই হচ্ছে প্রেমটা অল্প বয়সী ছেলে মেয়েদের, আবার বিবাহিত পুরুষদের ক্ষেত্রেও হয়। একটি ছেলে সুইসাইড করতে যায়, তার বয়স 35 মতো, বিয়ে করে, সংসারও আছে, কিন্তু বছর 3 হলো সে অন্য একটি মেয়ের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে, এবং সেই মেয়ের বাড়িতে থাকে। মেয়েটির সঙ্গে সম্পর্ক হয়, এবং সেই বাড়ির মোট আয় উপায় যা করে সেই বাড়িতে দেয়। তাদের পরিবারের লোকও তার সঙ্গে বিয়েতে রাজি, যদিও জানে তার আগে বিয়ে বা 2টো বাচ্চা আছে, কিন্তু সে ভেবেছিল ওদেরকে ডিভোর্স দিয়ে দেবে। পরে যখন জানাজানি হয়, সমস্যা সৃষ্টি হয়, তার মনে হয় এটা থেকে আর মুক্তির কোনো উপায় নেই, সুইসাইড করাই ভালো। একটি ছেলে, সে আসে, তার হঠাৎ করে প্রচণ্ড মাথা গরম, রেগে ভাঙচুর করে, চুল ছেড়ে হাত ব্লেড দিয়ে কাটে, সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার বলা হয়। আর এই আজকালকার ছেলেমেয়েদের রিস্ট স্ল্যাশ করা এবং থাই স্ল্যাশ করার প্রবণতা খুব বেশি, প্রায় ছেলেমেয়েদের। এটা একদিন আগে পরে
একদিন আলোচনা করবে এই সমস্যা নিয়ে। তো ছেলেটিকে সমস্যা কি জানতে চাইলে বললো যে আমি যখন ইন্টারনেটে চ্যাট করি কিছু লোক আছে আমাকে এমন সব ইরেশনাল কথাবার্তা বলে, এতটাই আমাকে উত্তপ্ত করে যে আমার মাথা গরম হয়ে যায়। তাই আমি বললাম তাহলে তুমি এই চ্যাটগুলো করো কেন? বললো সেটা না করেও আমি আর পারি না। অর্থাৎ ওইখানে ওই চ্যাট করে তার টেম্পার সে হারিয়ে ফেলে, অথচ সে টেম্পার আবার সেগুলোই সেই চ্যাটেতেই সে বারবার আবার জড়িয়ে পড়ে। একটি স্বামী স্ত্রী, তাদের মোটামুটি হ্যাপি ম্যারিটাল লাইফ ছিল, ইদানিং বড় বেশি রুক্ষ খিটখিটে হচ্ছে এবং তার স্ত্রী নিয়ে আসে এবং স্বামী বলে যে প্রায়ই বিভিন্ন মোবাইল নিয়ে ব্যবহার করে এবং মোবাইল ব্যবহারের পরেই দেখি ওর মেজাজ এরকম তিরিক্ষি হয়ে যায়। পেশেন্টটিকে জিজ্ঞেস করতে সে বললো আমার সব বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে আমি কথাবার্তা বলি এবং সেখানেই লোকে এত ইরেশনাল কথাবার্তা বলে পলিটিক্যাল এবং রিলিজিয়াস বিষয়ে, সেইগুলোতে আমার মাথা গরম হয়ে যায়। সেইগুলো উত্তর করতে করতেই আমার মেজাজ আমি কন্ট্রোলের বাইরে হারিয়ে ফেলি। একটি ছেলে আসে, সে হঠাৎ করে টেনশনে ভুগছে, বললো একজন প্রতিষ্ঠিত একটা ভদ্রমহিলা প্রফেসরকে ফেসবুকে সে একটি কমেন্ট করেছে। কমেন্ট করার পরে সেই মহিলা খুব ইনসাল্টেড ফিল করে বলে হচ্ছে তাকে খুব তুই তোকারি করে, তুই সামান্য একটা কলেজের ছেলে, তুই আমার কি স্ট্যাটাস জানিস, আমি হাই ফাই হানা তানা বলে তার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে। এবার সেইটা থেকে সে মেন্টালি আপসেট, অর্থাৎ ওই লেডিকে সেও জানে না, সেই লেডি এই ছেলেটিকে জানে না, কিন্তু তার ফেসবুকে একটি কমেন্ট করে এবং তার জেরে সে পুরো মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। একটা মেয়ে আসে, ক্লাস 10-এ পড়ে, সে হঠাৎ করে বলছে যে ঘটনাক্রমে সে তার ক্লাসমেটের সঙ্গে ফিজিক্যাল রিলেশনে জড়িয়ে পড়ে এবং ইদানিং সে হচ্ছে বারবার, তার বাবা বড় লোক, টাকা দাবি করছে যে যদি টাকা তাকে ব্ল্যাকমেল করে না দিই তাহলে সে ফটো, ওই ইন্টিমেট ঘনিষ্ঠতা মুহূর্তের ছবিগুলো ইন্টারনেটে দিয়ে দেবে। একটি এমএসসি স্টুডেন্ট ফোনেতে তার একটি সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের সমস্ত কথা ডিটেল A to Z সে ফেসবুকে লিখতে থাকে। পরে তার সঙ্গে সেই বিয়েটি ভেঙে যায় এবং সে একটা নতুন আবার সম্পর্ক করতে চায়, কিন্তু অলরেডি তার বন্ধু, মানে যার সঙ্গে বিয়ে হতে যায়, সে তার ফেসবুকে তার পুরো ডিটেলস জেনে গেছে। অর্থাৎ ফেসবুকে এখনকার বেশ কিছু ছেলেমেয়েদের দেখা যায় যে কথা বাড়ির বন্ধু বান্ধব কাউকে বলে না, অথচ ফেসবুকে স্ট্যাটাসে A to Z, ইভেন ডায়েরিতেও যে কথা অনেকে লেখে না সেসব কথাও লিখে দেয়। কাদের জন্য লিখছে, কারা পড়ছে সেটা দেখে না, লিখে দেয় এবং পরে আবার সেটা নিয়েই তাদের কমপ্লেক্স ক্রিয়েট হয়। একটি ছেলে নতুন তার ফিয়ান্সের সঙ্গে সম্পর্ক হয়েছে, বিয়েও হবে, কিন্তু সে হঠাৎ করে ওর ফেসবুক স্ট্যাটাস দেখতে গিয়ে দেখে এর একটা এক্স গার্লফ্রেন্ড ছিল এবং তাদের ঘনিষ্ঠ মানে তাদের ভালো লাগা, লাইকিং, মানে তার বিউটি অ্যাপ্রিসিয়েট করেছে, সেই রকম পোস্টগুলো দেখলে পারেই তার মাথা জ্বলে যায় এবং সে সব ওইগুলো ডিলিট করতে বলে। ছেলেটি বলছে সবগুলো পোস্ট ডিলিট করা এখন আর সম্ভব নয়, অথচ মেয়েটি সেটা বুঝতে চায় না। বলল ওই রিলেশনটা যখন রেখেছে তা সত্ত্বেও সে আমার সঙ্গে কেন রিলেশন করবে। এই রকম কিছু ছেলে আছে শুধু টিকটক শো আর ইউটিউবারকেই ক্যারিয়ার হিসেবে নিচ্ছে, পড়াশুনো করছে না, বলছে এর থেকে নাকি প্রচুর লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা আসবে এবং তারা নাকি ওই জাস্টিন বরবর বা ওই রকম বড় কোনো কোটিপতির মতো হতে পারবে ওই পথেই, এবং সেইভাবেই তারা লেগে পড়ছে। আর আরও অনেক কিছু আছে, সবগুলো বলতে গেলে আবার আলোচনাই হবে না। মোট কথা হলো যে আমরা এখন একটা চেনা মানুষের সঙ্গে এখনকার ছেলেমেয়েরা রাস্তায় কথা বলে না, আত্মীয় পরিজন হঠাৎ করে দেখা হলে কথা বলতে পারে না। ফেসবুক হোয়াটসঅ্যাপে কত কথা বলে, মুখে কোনো কথা নেই। একটু আত্মীয়, একটা সোশ্যাল কোনো গ্যাদারিং যদি হয়
সেখানে মামা কাকা মাসি পিসি এলে পারে কী কথা বলবে জানে না, কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপে তারা অনেক কথা বলতে পারে। সেই ধরনের বাচ্চা যে নাকি রাস্তাতে মুখ থেকে একটি আওয়াজও বেরোয় না, সেই ছেলে মেয়েরা হঠাৎ করে একটা আননোন নাম্বারের ফোন এলে তার সঙ্গে কিভাবে এতটা ভরসা করে। যার সঙ্গে কথা বলছি সে বৃদ্ধ, সে ছেলে না মেয়ে সেটাও জানা নেই, জেন্ডারগুলোও জানা থাকে না, আওয়াজ তো অনেক রকম হয়, অনেক ছেলেরাও মেয়েলি গলায় কথা বলতে পারে। সে বিবাহিত কি না অবিবাহিত, তার বয়স কত, সে কোন ধর্মের, সে কোন জাতের, সে কানা খোড়া না বোবা, কিছু না জেনেই আননোন পার্সনের নাম্বারে এভাবে এখনকার ছেলেমেয়েরা প্রেমে ইনভলভ হয়ে পড়ছে কেন, অথবা বিবাহিত মানুষরাই বা জড়িয়ে পড়ছে কেন। একটা জায়গায় কতগুলো প্রবলেম আমি কয়েকদিন ধরেই বারবার আলোচনা করছি, যে আমরা সবাই একটা ইমোশনাল ডিপ্রাইভেশনে ভুগছি। আমাদের ভালো লাগা বলে বস্তুটাকে আমরা মোটেই নার্চার করিনি। আমরা সবাই ছুটছি কিসের পেছনে ছুটছি? আর্নিং মেম্বাররা আয়ের পেছনে ছুটছি, স্টুডেন্টদেরকে ছোটাচ্ছি শুধু পড়ো পড়ো পড়ো, আর হাউস ওয়াইফ যারা বা ওয়ার্কিং লেডি যারা, তারাও ঘরকন্যা করে নিজেদের মতো করে একটু স্ট্যাটাস, একটু মোটামুটি কিভাবে লোক দেখানো, একটা ভালো থাকার চেষ্টা, সেইভাবে সাজগোজের দিকে নজর দিচ্ছি। টিভি, ফ্রিজ, গাড়ি বাড়ি, নিজেদের ভালো লাগার বিষয়গুলো কতটা থাকছে, আনন্দদায়ক বিষয়গুলো কতটা থাকছে, ফ্যামিলি বন্ডিং কতটা থাকছে, সোশ্যাল কানেক্টেডনেস কতটা থাকছে, আমার হবিগুলো কতটা থাকছে, সেইগুলোকে আমরা কেউ নজর দিইনি। যার ফলে একটা শূন্যতার সৃষ্টি হয়েছে, আবেগের জায়গা, ভালো লাগার জায়গাগুলো একটা ফাঁকা হয়ে গেছে। ইনার এমটিনেস, একটা একটা শূন্যতা নিজেদের মধ্যে তৈরি হয়েছে। আবেগের একটা ভালো লাগার আবেগের মুহূর্ত, ইমোশনাল অ্যাটাচমেন্টগুলো একটা ফাঁক খুঁজে বেড়াচ্ছে, একটা স্কোপ খুঁজে বেড়াচ্ছে, এবং খুব ইন্টিমেট করে বাড়ির লোককেও, নিজের স্বামী থাকলেও স্বামীর সঙ্গে ইন্টিমেসিটা সেভাবে হয়ে ওঠেনি, ছেলে থাকলেও তার সঙ্গেও সেভাবে এনজয় করার মুহূর্ত কাটানো করছি না। রিলেটিভদের থেকে অনেক দূরে সরে গেছি, পাড়া প্রতিবেশী বলে তো কিছুই নেই। সেই জায়গা থেকে এই যে একটা ফাঁক যেটা এসেছে, সেই জায়গার সেই শূন্যতাটা পূরণ করবার জন্যে পূরণের সময়ে সুযোগ ধরে, ছিদ্রপথ ধরে, ওই কি বলে, একটা আমাদের যতটা সিকিওর সুনিশ্চিত জীবন ছিল, সেই লোহার বাসন ঘরের একটা ছোট্ট একটু ক্ষুদ্র ফুটো, সেখান দিয়েই ছুঁচ হয়ে ঢুকে যাচ্ছে স্মার্টফোন, ইন্টারনেট, মোবাইল, এবং সেখানে এসে আমাদের জীবনটাকে তছনছ করে দিচ্ছে। কতকগুলো সাজেশান কি করবেন, প্রথমত বলছি বাচ্চাদেরকে, প্রথম থেকেই বাচ্চাদের ডেভেলপমেন্ট নিয়ে আগেও কিছু বলেছি, আগামী দিনেও আলোচনা করব। প্রথমত বাচ্চাদেরকে একটু ভালো লাগার জায়গাগুলো রাখতে হবে, নিজস্ব টাইম, খেলার মাঠ, খেলাধুলো রাখতে হবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তার নিজস্ব ভালো লাগার জায়গাগুলোকে একটু এক্সপ্লোর করতে দিতে হবে। শুধু পড়ো, শুধু কেরিয়ারে এস্টাবলিশ হও বললে পারে হবে না, জীবনের মতো করে তাদেরকে জীবনশৈলী একটু শিক্ষা দিতে হবে, এবং তাদের নিজস্ব একটা যে সত্তা আছে, অটোনমি আছে, সেটাকেও এস্টাবলিশ করতে হবে। যে মেয়ে বা যে ছেলেগুলো প্রথম প্রেম করে 14 বছরে 13 বছরে, তাদেরকে যখন প্রথম বাধা দেওয়া হয়, তারা মনে করে যে আমার কোনো স্বাধীন সত্তা বা মত কি নেই, বাবা মা যা বলে এতদিন তো তাই শুনেছি, একটা জায়গায় আমি আমার একটা রিলেশন ডেভেলপ করছি, তাতেই ওরা আপত্তি করছে কেন? বিয়ের ক্ষেত্রে সেক্স, লাভ ম্যারেজ এবং সেক্স লাইফে যাওয়ার জন্যে ভালো মন্দ বিষয়গুলোকে আমরা মোটেই বাচ্চাদেরকে তৈরি করে তুলি না। সমাজ জীবনে, কর্মজীবনে, আগামী দিনে ভবিষ্যতে কিভাবে তারা ঠিকভাবে বাঁচতে পারবে, চলতে পারবে, সেই শিক্ষাটা আমরা দিই না। আমরা শুধু বলি পড়ো আর কেরিয়ারে ফার্স্ট হও, আর ডাক্তার হও আর ইঞ্জিনিয়ার হও, তারপরে যে কি করতে হবে, নিজের হাতে জীবন সামলাতে হবে, আর্থিক উপায় করতে হবে, দায় দায়িত্ব নিতে হবে,
পরিবারের, সমাজের, এগুলোভাবে তৈরি করি না। বিবাহিত জীবন সম্বন্ধে আগে থেকেই প্রেম করবে তাদেরকে প্রথম থেকে বুঝিয়ে দিতে হবে, প্রেম যে করবে, অল্প বয়সে যে বিয়ে করবে, দেখো তোমার বন্ধুদের কী হাল হচ্ছে। বাচ্চাদের বলতে গেলেই বলে আমার ক্লাসের তো সব মেয়েরাই প্রেম করে, আমার ক্লাসের সব ছেলেরাই তো প্রেম করে। আগে থেকে তাদের চোখের সামনে পাড়ার ছেলে মেয়ে যারা অল্প বয়সে বিয়ে করেছে, আত্মীয়দের মধ্যে যারা অল্প বয়সে প্রেম করেছে, বিয়ে করেছে, তাদের কি পরিণতি হয়েছে সেটা ভালো করে তাদেরকে দেখে দিতে হবে। একসঙ্গে বেশ কিছু ফ্যামিলি রিচুয়াল ফলো করার দরকার আছে। আমরা যেটা হারাচ্ছি, একসাথে ডিনার করা, ফ্যামিলির একসাথে খাওয়া দাওয়া, সেটা করার দরকার আছে। একসাথে এন্টারটেনমেন্ট করা, এই জায়গাতে একটা প্রবলেম হচ্ছে কি, যে সবার তো টিভি সিরিয়াল সব তো একটা নির্দিষ্ট টাইমে হয়, সিনেমা একটা নির্দিষ্ট টাইমে হয়, আর বাচ্চা আর বাড়ির লোক সবাই মিলে যখন একসঙ্গে রাত্রে ফ্রি হলো তখন তো কোনো কিছুই নেই, ফলে যে যার মতো করে টিভি দেখছে, সবাই মিলে একসাথে টিভি দেখা এখন হয়ে উঠছে না। এক্ষেত্রে একটা সাজেশান আমার থাকবে, ওই 5টা স্মার্টফোন কেনার থেকে কিছু টিভি, যেগুলোকে এইচডি টিভি বলে, সেগুলো যদি কেনা যায় এবং স্ক্রিন মিরারিং করে, এখন তো নেটে সব কিছুই, ভালো সিনেমা, ভালো সিরিয়াল এবং ভালো ওয়েব সিরিজ, ইন্টারনেটে এই গান বাজনা সব কিছুই থাকে, সবাই মিলে দেখার মতো জিনিসগুলোকে দেখাতে হবে। বাচ্চারা কি দেখছে, মেয়েরা কি দেখছে, টিভি সিরিয়ালে দিন রাত যদি ওই শাশুড়ি বউ ঝগড়া দেখে তাহলে সংসারে অশান্তি হবে। আর দিন রাত খবর দেখলেও বাচ্চাদের ভালো লাগবে না। আবার বাচ্চারা দিন রাত যদি ওই কার্টুন দেখতে থাকে এবং ভায়োলেন্ট ভিডিও গেম খেলতে থাকে, সিনেমা, যেগুলো দক্ষিণ ভারতের সিনেমায় প্রচণ্ড রকমের ভায়োলেন্ট এবং সেক্স থাকে, সেগুলো দেখতে থাকে, তাহলে কিন্তু সবারই একটা মানসিক অশান্তির জায়গা হবে। সেক্ষেত্রে বড়রা যদি বিচার করে যে কোন কোন সিনেমা, পারিবারিক সিনেমা, মূল্যবোধের সিনেমা, উপন্যাস নির্ভর সিনেমা এবং ভালো গান, ভালো লাগার এবং ভালো বিষয়েরও, নেতিবাচক নেই, যেগুলো সব পজিটিভ কথাবার্তা বলে, সেরকম বিষয়ে সিনেমা যদি স্ক্রিন মিরারিংয়ে টিভি সিরিয়াল বা সিনেমা একসঙ্গে দেখা যায়, তাহলে সেটা অনেকটা জায়গা করে দেবে এই ইমোশনাল ডিপ্রাইভেশনটাকে দূর করা, নিজেদের ফ্যামিলি বন্ডিংটা বেশি করার এবং নিজেদের মধ্যে অ্যাটাচমেন্টটা ডেভেলপ করার, আর বাচ্চাকেও জানবার বা স্বামী বা স্ত্রীকেও অনেকটা জানবার বা সুযোগ হবে। টিভি বাচ্চাকে বড় করার সময় তার যা চাইছে সব তুলে দেওয়া, এই যে জিনিসটা, এটা একটা কি বলবো, তার সব ডিমান্ড যদি ফুলফিল করে দেওয়া হয়, তাহলে কিন্তু একটা সময়ের পরে কোনো কিছুতে না বললে পারেই কিন্তু সে প্রচণ্ড রকমের ভায়োলেন্ট রিয়াক্ট করবে। ফ্রাস্ট্রেশন টলারেন্স ডেভেলপ করা ইস্যুটা আগামী দিনে আলোচনা করব। সামর্থ্য থাকলেই সব কিছু যা চাইছে তুলে দেওয়া। আগে আমাদের বাবা মারা সামর্থ্য থাকলেও কিন্তু সব কিছু দিত না, কিন্তু এখন আমরা কী হয়, চাইবার আগেই দিয়ে দিই। সব চাহিদা পূরণ করাটাও ঠিক না। আর বাচ্চাকে সময় না দিয়ে শুধু উপহার যারা দেয়, সেটা সবচেয়ে বড় ভুল। বাচ্চাকে খেলনা না দিয়ে, গিফট না দিয়ে, বরং তার সঙ্গে কিছুক্ষণ খেললে সেটা বেশি আনন্দদায়ক। পড়ার বই দিলে, গানের হারমোনিয়াম, গিটার কিনে দিলে অনেক বেশি ভালো। বাগান করাতে শেখালে, অ্যাকোয়ারিয়াম করলে, বিড়াল কুকুর করলে, অর্থাৎ যার সঙ্গে সম্পর্ক হয় একটা জীবনের, প্রাণের সঙ্গে সম্পর্ক যদি করা যায়, তাহলে কিন্তু বাচ্চার অ্যাটাচমেন্ট একটা ডেভেলপ করে এবং আত্মীয়দের সঙ্গে, যাদের দেখা যায় বেশি ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক আছে, খুঁড়তো জাগতো, তাদের কিন্তু হুট করে অচেনা লোকের সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে পড়াটা অনেক কম হয়। এবং বন্ধুত্ব তো পাড়া প্রতিবেশীর সঙ্গে আমরা সবসময় মনে করি ওরা খারাপ, ওরা বোধহয় আমার ছেলেকে খারাপ করে দেবে। সমবয়সীদের সঙ্গে মেলামেশার সুযোগটা করে দিতে হবে। এটার জন্যে আমি বলবো যে নিজের যেখানে আছে সেখানে তার স্কুলেরই বন্ধু
একজন বা দুজন যাদের সঙ্গে মনে হয় নিজের মতে মিলবে, পারিবারিক যাতায়াত শুরু করে দিনে অন্তত 1 ঘন্টা সমস্ত বাচ্চাকে, একজন বা দুজন বা তিনজন বাচ্চা এক জায়গায় যে কোনো একটা বাড়িতে আসবে এবং তারা তাদের মতো সময় করে কিছু খেলাধুলো করবে। অবশ্যই কোনো স্ক্রিনে নয়, অর্থাৎ টিভি, ল্যাপটপ বা ভিডিও গেমে নয়, অন্য যা কিছু করুক, গল্প করুক, ছোটাছুটি করুক, খেলাধুলো করুক, সেগুলো করতে দেওয়া হবে। দিলে পারে সেটা অনেকটা এই সমস্যার সমাধান করতে পারবে। ইম্পালস কন্ট্রোল করা, ইম্পালস বলে একটা বস্তু আছে। হঠাৎ করে আমাদের মধ্যে কিছু আর্জ আসে, যেমন আমার মনে হলো যে আমি এক্ষুনি 4টে রসগোল্লা খাই, একটা খাওয়ার ইচ্ছা হলো। আমার এক্ষুনি মনে হলো যে আমি ফেসবুকটা বেশ কিছুক্ষণ দেখি। হঠাৎ করে একটা আর্ট, যেটা নাকি যতক্ষণ না করছি সেটা আমার মনে শান্তি দিচ্ছে না, এটাকে বলি ইম্পালস। এই ইম্পালস কন্ট্রোল করতে ছোটো বয়স থেকে শেখাতে হয়। শেখানোর টেকনিকগুলো আগামী দিনে আলোচনা করব। আর ট্যুর, একটি ছেলে এসেছিল যে সে বলছে বক্তব্য তার যে সে এখন কলেজে গেছে, গিয়ে প্রথমেই সে খুব ডিপ্রেশনে ভুগছে। বলছে কলেজে সব বন্ধু বান্ধবরা তাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপে ছোটো বয়সের বাবা মার সঙ্গে বিভিন্ন ট্যুরের ছবি দেয়, আমি আমার বাবা মার সঙ্গে কোনোদিন কোথাও বেড়াতে যাই না, এবং কোনো কী বলে আমার ছোটো বয়সের কোনো ছবিও নেই, বা আমি যে বাবা মার সঙ্গে কোনো আনন্দ মুহূর্ত কাটিয়েছি সেটা নেই। ট্যুরে যাওয়া, ছোটোখাটো ট্যুর সাধ্যের মধ্যে করা, সেটা খুবই জরুরি। সেটা মানসিক সমস্যা থেকে সবাইকেই মুক্তি দেয়। আর মোবাইল থাকলেই ব্যবহার করতে হবে এটা না, মোবাইল সব কিছুর একটা লিমিট কন্ট্রোল করতে হবে, বড় ছোট সবাইকেই। এটা আমাদের প্রয়োজনীয় জিনিস, কিন্তু তার ব্যবহারটা লিমিট করতে হবে। যথাসম্ভব চেষ্টা করতে হবে সামনে যদি কেউ থাকে তার সামনে মোবাইল আমার ব্যবহার না করা, অথবা যদি বাড়ির 3জন মেম্বার থাকে 3জনেই একটা সময় নির্দিষ্ট করা হলো যখন 3জনেই মোবাইল ব্যবহার করবে, তাহলে হতে পারে। নাহলে একজন কথা বলে যাচ্ছে, অন্যজন মোবাইল ব্যবহার করলে পারে সেখানে সম্পর্ক বা কথা বলার ইন্টারেস্টটা চলে যাবে, সেটা যেই হোক, সে ছেলেই হোক, স্বামীই হোক বা বাবাই হোক। এবং কিছু খরচের ক্ষেত্রে যেটা বললাম, যেগুলো বললাম, ট্যুর করতে গেলে তো খরচ লাগে, স্মার্ট টিভি কিনতে তো খরচ লাগে, তাহলে খরচের কথাটা না ভেবে এই কথা বললাম কেন? এই বিষয়ে জাস্ট শেষ একটা বক্তব্য বলবো, সেটা হচ্ছে, হ্যাঁ, আমি অনেক জায়গায় ট্যুরে ঘুরেছি, দেশে এবং বিদেশে প্রচুর জায়গায় ঘুরেছি। সেটা আমার অবশ্য এই সমস্যাগুলো আসবে জেনে বলে নয়, বা মোবাইলে ছবিগুলো আপলোড করা যাবে বলেও নয়, কারণ তখন তো মোবাইলও ছিল না, খুব দীর্ঘদিন ছোটোবেলা থেকেই আমার সেটা অভ্যাস আছে। তো যাই হোক, ঘুরতে গেলে পারে কিন্তু অনেক কিছু মনের সংকীর্ণতা বাইরে বেরোলে পারে, গণ্ডির বাইরে বেরোলে পারে, কিন্তু মনের সংকীর্ণতা অনেকটাই চলে যায়। লাস্ট জাপানে যখন গিয়েছিলাম, একটি গাইড গিয়েছিল, সেই ভদ্রলোক যে কথা বলেছিল সেটা আমার কাছে খুব মূল্যবান মনে হয়েছিল। ভদ্রলোক বলেছিল, আয় করা সহজ কিন্তু ব্যয় করা কঠিন। কথাটা শুনলে পারে হঠাৎই খারাপ লাগবে, বিশেষ করে এখন যখন আমাদের আয় উপায় প্রায় বন্ধ, সেই সময় এই কথাটা বলা অনেকটাই বিলাসিতা মনে হবে। কিন্তু বক্তব্য যার ছিল সেটা হচ্ছে যে কোনটা প্রয়োজনীয় আর কোনটা অপ্রয়োজনীয় সেটা আমরা বোধহয় বুঝে গেছি। আমার একই সঙ্গে আমার 10টা আন্ডারওয়্যারের দরকার নেই, সেটা কি এতটাই কি প্রয়োজনীয়? তার থেকে জরুরি হচ্ছে বরং একটা ট্যুরে যাওয়া। কারণ ট্যুর, বিদেশ, দেশ, পৃথিবী যদি না দেখি তাহলে কিন্তু এই যে সংকীর্ণতা, এই যে আমরা এত লড়ালড়ি করছি জাতপাত নিয়ে, এত হিন্দু মুসলিম নিয়ে, এত বাঙালি অবাঙালি নিয়ে, এত নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান নিয়ে, এগুলো অনেকটাই কিন্তু কেটে যায়। এবং অনেক কিছু মনের কথা যা আমরা সরাসরি বাড়িতে যখন চৌহদ্দির মধ্যে থাকি বলতে পারি না, যখন নাকি বাইরে বেরোই একটা অবকাশ ঘটে, তখন স্বামী স্ত্রীর মধ্যে হোক, ছেলে মেয়েদের মধ্যে হোক, সেই কথাগুলো বলার সুযোগ ঘটে। এবং অন্য কালচার, অন্য ভাষা, অন্য সংস্কৃতি দেখলে পারে একটা ফ্লেক্সিবিলিটি তৈরি হয়, যে এতটাই রিজিড, এতটাই স্ট্রিক্ট কোনো কিছু নিয়ে হওয়ার
কোনো প্রয়োজন নেই। জীবন অনেক রকমভাবে অনেক মানুষ এনজয় করছে। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কোনটা প্রয়োজনীয়, তার মতে যে আমরা একসঙ্গে 5টা বাড়িতে স্মার্টফোন, সেটার থেকে বরং একটা স্মার্ট টিভি অনেক বেশি জরুরি। সেটা এসেনশিয়াল, কারণ সেটা আমাদের ফ্যামিলি বন্ডিংয়ের জন্য জরুরি, আমাদের ছেলে মেয়েদের ভালোর জন্যে দরকার। আমার ফ্যামিলিতে আমরা একটা একটা এমন একটা সময়ে বাস করছি যখন চাইলেই আমি একটা টাইমে সবাই মিলে লিজার টাইম পাবো না, অ্যাক্টিভিটি করতে পারবো না। তাহলে আমাদের এমন কিছু করা উচিত যাতে শুধু টিভির ক্ষেত্রে না, সব ক্ষেত্রে যে আমরা সব ফ্যামিলি মেম্বারগুলো একসঙ্গে একটা কিছু এনজয় করব, যাতে কেউ না আইসোলেটেড ফিল করে, না নেগলেক্টেড ফিল করে, অথবা কেউ যেন না বাইরে থেকে বুঝতে পারছে না কিন্তু ভেতরে ভেতরে সে যেন রিক্ত নিঃস্ব হয়ে যাচ্ছে। তাহলেই কিন্তু সে একটা ভুল পথ ধরে নেবে। খরচ ব্যয় করবার সময় পরিমিতি জ্ঞানটা থাকলে পারে আমরা কিন্তু অনেক বেশি ভালো ভালো কাজ ওই আয়ের মধ্যেই করতে পারবো। আর আপাতত অনেকগুলো পরপর 3 দিন মোবাইল নিয়ে কথা হলো। আগামী কয়েকদিন ওই বাচ্চাদের ডেভেলপমেন্ট এবং ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স নিয়ে কথা বলবো। আপাতত আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।